মহা খুশির একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। সুখ দুঃখ সব কিছু মিলিয়ে তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। যখনই যেভাবে যে অবস্থায় থাকি তখন থেকেই কিন্তু আমি ভিডিওগুলো শুরু করি। সাংসারিক জীবন নিয়ে কিন্তু আমি আমার লাইফস্টাইল নিয়ে সবসময় আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে থাকি। আমি সেই 2018 থেকে শুরু করেছি ব্লগ ভিডিও, বাট আজ পর্যন্ত কিন্তু আপনাদের সাথে রয়ে গিয়েছি, কারণ আপনারাও কিন্তু আমার সাথে রয়ে গিয়েছেন সেজন্য। তো আমার চ্যানেলটা আমি ছোট বাচ্চার মতো গড়ে তুলেছি। ছোট বাচ্চাকে যেমন ছোটকাল থেকে গড়ে তুলতে হয়, তারপর সে বড় হয়, আমিও কিন্তু সেই ছোটকাল থেকেই কিন্তু চ্যানেলটাকে দেখে শুনে এতটুকু বড় করে নিয়ে এসেছি। আমিও কষ্ট করেছি, আপনারাও আমাকে সাপোর্ট করেছেন, তো সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আরও একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হলো বিকেলবেলা। অনেক দিন পর ইচ্ছে করলো কেন জন্য বিকেলবেলা চা খাবো, সেজন্য আজকে দুধ চা বানিয়ে নিচ্ছি। আর দুধ চায়ের মধ্যে যদি একটু পরিমাণে আদার রস দেওয়া হয় সেটা খেতে আরও বেশি ভালো লাগে। সেজন্য সবসময় দুধ চায়ের মধ্যে আমি একটু করে আদার রস দিয়ে দিই, সেটা আমার কাছে ভালো লাগে, ফ্লেভারটা একটু সুন্দর আসে। কারণ আমি মালয়েশিয়াতে যখন ছিলাম তখন টে আলিয়া আমি খেয়েছি অনেক। আমি যখনই রেস্টুরেন্টে বসতাম সবসময় আমি বলতাম আমি টে আলিয়া খাবো। যদি গরম চা খেয়ে থাকি তাহলে টে আলিয়া খেয়েছি, আর যদি ঠান্ডা চা খেয়েছি তাহলে টে আইসলিমাও খেয়েছি। এখন বলি যেটা টে আলিয়া বলি, আমরা এই যে দুধ চা খাই না, দুধ চায়ের মধ্যে তারা আদার রস দিয়ে দেয়, সেটাকে তারা তে আলিয়া বলে। আলিয়া অর্থ হলো আদা আর টে অর্থ হলো চা। আর এই চাটা আমি সেই দেশে খেয়ে কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে। আর যেটাকে টে আইস লিমাও বলে, সেটা হলো টে অর্থ হলো চা, আইস অর্থ হলো আইস, সেটা তো আমরা সবাই জানি, টে আর আইস। লিমা হলো লেমন, ওই দেশে হলো একটা লেবু থাকে ছোট ছোট গোল গোল লেবুটা, সেটা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, বাট সেটা কিন্তু আমি তৈরিও করেছি অনেকবার আপনাদের সাথে। যে টে আইস লিমাও কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন আমি মালয়েশিয়াতে ছিলাম। আমার গাছ থেকে লেবু ছিঁড়ে তারপর আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখনও আমাদের বাচ্চাদেরকে মাঝে মধ্যে আমি সেটা তৈরি করে দিই, বাট ওই ফ্লেভারটা কিন্তু আমরা পাই না। মালয়েশিয়াতে যে ছোটো লেবুটা দিয়ে তৈরি করে সেই লেবুটা তো আমাদের দেশে নেই, সেজন্য আমি বাচ্চাদের ওইভাবে তৈরি করতে দিতে পারি না। তবে আমাদের বাসায় যে লেবু নিয়ে আসে আপনাদের ভাইয়া, সেই লেবু দিয়ে কিন্তু আমি মাঝে মধ্যে ওদেরকে তৈরি করে দিই। খেতে ভালোই লাগে, বাট বাচ্চারা বলে যে ফ্লেভারটা আসতেছে না। কিছু করার নেই, আমাদের দেশে তো সেই লেবুটা পাওয়া যায় না। তো যাই হোক, আমি কিন্তু সব কাজকর্ম এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর খুশির সংবাদটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যে ফেসবুকে একটা পেজ খুলেছি সেটা থেকে আমি মনিটাইজেশন পেয়েছি গতকাল রাতে, আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি হয়ে গিয়েছি। আসলে আমি বুঝতেই পারিনি যে ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়া যায়, সেটা আমি হঠাৎ করে সেদিন জানতে পারি। আমি অনেক আগে থেকেই কিন্তু ভিডিও শেয়ার করি অল্প অল্প করে, আবার অনেক সময় দেখা গিয়েছে যে ভালো লাগে না, তখন কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দিই। তো এখন দেখি সবাই ফেসবুকে দেখাচ্ছে যে মনিটাইজেশন অন হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, এই টাকা পেয়েছি সেই টাকা পেয়েছি। এটা দেখে তো আমি ভাবলাম, তো আমিও তো সবসময় ভিডিও আপলোড করি, কই আমারটা তো এখনও কিছুই হচ্ছে না। সেজন্য সবসময় আমি সেটা নিয়ে শুধু দেখাশোনা শুরু করে দিই যে কোথায় কি করলে ভালো হবে। সেভাবে দেখে গতকালকে আমি একটু চাপাচাপি করছিলাম ফেসবুকে যে দেখে যে আমার মনিটাইজেশন অন হয়ে আছে। তো আমি তো একদম মহা খুশি হয়ে গিয়েছি। আমার ছেলে ঘুমোচ্ছিল, আমি তাকে ডেকে তুলে নিলাম যে উঠো দেখো ফেসবুকে কিন্তু আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছি। তা আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু আপনাদের জন্য হয়েছে। আপনারা আমাকে যদি সাপোর্ট না করতেন তাহলে আমি এতটুকু কিন্তু আসতেই পারতাম না। আর হ্যাঁ, এই কথাটাও আমি বলবো যে কঠোর পরিশ্রম করতে হবে। আমি ইউটিউব নিয়ে যত কষ্ট করেছি, আমি ফেসবুক চ্যানেল নিয়েও তত বেশি কষ্ট করেছি, কারণ আমি সব সময় কিন্তু কষ্ট করতে পছন্দ করি। বসে শুয়ে খেতে আমার একদমই ভালো লাগে না। সেটা আমার সেই ছোটোবেলা থেকেই অভ্যাস। আমি সব সময় কিন্তু ব্যস্ত থাকতে পছন্দ করি। তা আমি কিন্তু ব্যস্ততার মধ্যেই কিন্তু দিন পার করছি। আমার চ্যানেলে কেউ দেখেছে না দেখেছে, কমেন্ট লিখেছে লিখিনি, সেগুলো নিয়ে আমি পড়ে থাকি না। আমি মনে করি যখনই আমি রান্না করছি তখন আমার মনে হয় যে না, আমি এই ভিডিওটা করে ফেলি। যেহেতু রান্না করছি খাচ্ছি, তো এটা দেখাচ্ছি, যার ভালো লাগে সে দেখবে, যার ভালো না লাগবে সে ইগনোর করবে, সেটা আমার কোনো প্রবলেম না। তো যাই হোক, আপনাদের সাথে খুশির খবরটা শেয়ার করেছি, কারণ সব সময় কিন্তু আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করে থাকি। সেটা আপনারাও আমাকে বলেন যে আপনার সব কিছুই ভালো লাগে, বিশেষ করে আপনার কথাগুলো ভালো লাগে। মানে আমার কথাগুলো আপনাদের কাছে এত বেশি ভালো লাগে কেন আমি জানি না, কিন্তু আমি যখনই আমার কথাগুলো শুনি আমার কাছে বিরক্ত লাগে। আপনাদের ভাইয়া মাঝে মধ্যে দেখি যে টিভিতে বসে বসে দেখতেছে যে আমার ব্লগ দেখে বসে বসে, তখন আমি বলে এটা অফ করে দাও, আমার কাছে ভালো লাগছে না। বললো কেন? বললাম যে আমার কথা শুনতে আমার কাছে ভালো লাগছে না। আমি যদি দেখি যে কেউ ফোনে বা টিভিতে বসে আমার ভিডিও দেখছে তখন আমার কাছে কেন যেন ভালো লাগে না। আমি যে টিভিটা অফ করে দিই, মানুষের সামনে দেখতে আমার কাছে ভালো লাগে না। সেটা আমি কেন এমন হয় আমি বুঝতেছি না। হয়তো সবার ক্ষেত্রে এরকমই হয় যে সবার জীবন কাহিনী সবার কাছে ভালো লাগে না। অন্যেরটা কিন্তু সবারই ভালো লাগে। অন্যের ভিডিও যখন দেখি আমার সব কিছুই ভালো লাগে, বাট আমারটা কেন যেন আমার কাছে ভালো লাগে না।
তো যাই হোক, আজকে আমি রান্না করেছিলাম ইলিশ মাছ ভাজা করেছিলাম, পুঁই শাক আলু দিয়ে রান্না করেছিলাম। তো বাচ্চারা বলছে ইলিশ মাছ খাবে না, ইলিশ মাছে প্রচুর কাঁটা। তো কী আর করা, আবারও মাছ ভিজিয়েছি, চিংড়ি মাছ ভিজিয়ে বেগুন ভাজা করেছি, চিংড়ি মাছ করেছি। তো এখন বাচ্চাদেরকে দিয়েছি, ওরা খাবে এখন, আর মীরা খেয়ে তারপর টিউশনতে চলে যাবে। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি। আর একটা মজার বিষয় হলো, আজকে যখন মীরা টিউশনেতে গিয়েছিলাম সেখানে কেউ ছিল না। অনেক সময় আমি বসেছিলাম, আমার কাছে এতটাই বোরিং লাগছিল, খারাপ লাগছিল কেন যেন। তো পরে দেখি যে একটা আপু এসেছে, এসে বসে কথা বলছিল অন্য একজনের সাথে। পরে দেখে আমার সাথে কথা বলতেছে যে আপু তুমি কি ব্লগ করো? তো আমি বললাম যে হ্যাঁ আমি তো ব্লগ করি। বললো সেই আগে থেকে কিন্তু আমি তোমার ব্লগ দেখি, তোমার ব্লগ দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। প্রথমে যখন তুমি ব্লগ ভিডিওগুলো মেক করেছো তখন এলোমেলো একটু ব্লগ দিতে, যা করতে তাই দেখাতে। তো এলোমেলো ব্লগগুলো দেখে কিন্তু আমি তোমার ব্লগ এত বেশি পছন্দ করে ফেলেছি যে এখন তোমার ব্লগ ছাড়তেই পাচ্ছি না। সেই শুরু থেকে আপুটা এখনও আমার ভিডিও দেখছে, এটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই জন্যই তো বলি আপনাদের জন্য আমি ভিডিও ছাড়তে পারি না, কারণ আপনারা পিছনে আমার লেগে থাকেন, আপনারা আমাকে এত ভালোবাসা দেন যে আপনাদেরকে আমি ভুলতেই পারি না। কিছু কিছু আপুদের কথা তো আমি কখনোই ভুলবো না, সারা জীবন মনে রাখবো। তো সেই জন্যই কিন্তু আমি ব্লগ ভিডিওগুলো মেক করি। তো পরে মীরা টিউশনেতে চলে এসে আর অনেক কথা বলে, সে আপুটার সাথে এত বেশি কথা বলছিলাম, কথা বলতে বলতে যে আমাদের কখন 2 ঘন্টা পার হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। তো মীরা কিন্তু এখন ব্রেক টাইম, আরেকটা ক্লাস আছে ওর 6:30টার দিকে। তো ভাবলাম একটু টাইম আছে, ওকে কিছু খাওয়া দাওয়া করিয়ে নিই। তো সেজন্য আমরা একটা শপে চলে এসেছি। সব সময় এই শপটা থেকে ওকে আমি খাবার দাবার সব কিছু কিনে দিই। ও বলল চকলেট খাবে, সেজন্য ওকে বললাম যে তোমার কোন চকলেটটা পছন্দ হচ্ছে। আর এই চকলেটগুলো এত বেশি এক্সপেন্সিভ আমাদের দেশে, আর এই চকলেটগুলো যখন দেখি তখনই মালয়েশিয়ার কথা মনে পড়ে যায়। আমার বাসায় এত বেশি চকলেট ছিল যে ফ্রিজ ভরপুর ওদের খাবার দাবার সবসময় রেখে দিতাম। আর আমাদের দেশে তো ওগুলো কেনা সম্ভব হয় না, কারণ সম্ভব হলেও কিনতে ইচ্ছে করে না, এত বেশি দাম থাকে এগুলোর। সেজন্য ছোট ছোট চকলেটগুলো ওদেরকে আমি সবসময় কিনে দিই, কিন্তু বড়গুলো কখনই কিনে দেওয়া হয় না। তো এখানে আসার পর দেখতে পেলাম এখানে আদা শুকিয়ে তারপর বিক্রি করছে। একসময় তো আদা শুকিয়ে আমরা পাউডার করে রেখে দিতাম, করোনার সময় সেটা আমরা করেছিলাম, আদা শুকিয়ে বয়মে ভরে রেখে দিয়েছি, সেটা দিয়ে আমরা চা তৈরি করে খেয়েছিলাম। তো এখন দেখি যে এখানে আদা শুকিয়ে ওরা বিক্রি করছে। আমি বললাম এটা কত টাকা? বললো 15-25 টাকা কি 20 টাকা হবে, এরকম মেবি মনে নেই আমার সঠিক। তো যাই হোক, মীরাকে নিয়ে বাসায় চলে এসেছি। আজকে সারা দিন বাইরে ছিলাম, আর 1 ঘন্টা পর পর যেহেতু মীরার ক্লাস শুরু হয় সেজন্য কিন্তু ওখানে অনেক বেশি টাইম দিতে হচ্ছিল। আর আপনাদের ভাইয়া, আমি বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া এই যে জামরুল কিনে নিয়ে এসেছে। আর এই জামরুলগুলো কিন্তু বেশি মজা না, আমাদের দেশের জামরুলগুলো একটু কষকষ মনে হয়, মিষ্টি না অত বেশি, বাট মালয়েশিয়ার জামরুলগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি হয়। আর মালয়েশিয়াতে তো আপনারা সবাই জানেন যে এগুলো গাছের নিচে পড়ে থাকে, অনেকে দেখি খায়ও না। আর আমাদের দেশে আমরা এগুলো পাইও না, মানে আমাদের দেশে সব জিনিসের দাম এত বেশি যে সব কিছু কিন্তু কিনতে গেলেও কিন্তু কিনতে ইচ্ছে করে না। তো আমরা এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মীরাও ফ্রেশ হয়ে নিয়েছে। আমি নামাজ পড়ে তারপর ওদের জন্য এগুলো একটু ভালোভাবে ক্লিন করে নিয়ে এসেছি যে ওদের বিকেলবেলা এখন একটু নাস্তা দিব। তো মীরা আজকে মেক্সি পরেছে, কাফতান মেক্সি। ও বলতেছে যে তুমি সবসময় বাহির থেকে এসে মেক্সি পরে ফেলো, আজকে আমিও পরবো। তো সেজন্য কিন্তু সে পরেছে আর আমাকে দেখাচ্ছিল। মাশাআল্লাহ, ওকে অনেক বেশি সুন্দর লাগছিল। আসলে বাহির থেকে যখন আসি তখন অনেক গরম থাকে, মানে এত বেশি গরম লাগছিল বাসায় আসার পর। তো আমি কিন্তু ঝটপট মেক্সি পরে ফেলি, আমার কাছে একটু কমফোর্টেবল ফিল হয় আর ভালো লাগে ঢিলে ঢালা জামা বাসায় পরতে। তো সেই জন্য আমি যখনই বাহির থেকে আসি তখনই কিন্তু আমি মেক্সি পরে ফেলি। তো সেটা দেখে কিন্তু আজকে মীরাও মেক্সি পরে ফেলেছে। তো বেলকনিতে একটু দাঁড়িয়েছিলাম, দেখতে পেলাম যে রিমিঝিমি বৃষ্টি পড়ছে। বৃষ্টি দেখে ভীষণ ভালো লাগছিল, কারণ একটু একটু ঠান্ডা লাগছে আজকে। দুপুরবেলা তো প্রচুর গরম ছিল, যখন আমি মীরাকে টিউশনেতে নিয়ে গিয়েছিলাম তখন এত বেশি গরম ছিল যে সহ্য করা যাচ্ছিল না। আর এখন দেখি বাইরে বৃষ্টি পড়ছে, সেজন্য আমার কাছে ভালো লাগছিল। কিছুদিন পরে শালিনার এক্সাম শুরু হয়ে যাবে। ওকে সব সময় বলি পড়তে বসো পড়তে বসো, তার পড়াশোনা একদমই মনোযোগ নেই, শুধু দুষ্টুমি করবে সারাক্ষণ। তো ওকে নিয়ে এখন আমার রুমে বসেছি। আমি এশারের নামাজ পড়ে নিয়েছি, বাহির থেকে এসে আমি মাগরিবের নামাজ পড়েছি, এশার নামাজ পড়েছি। আমি পড়ে তারপর ভাবলাম ওকে নিয়ে একটু বই নিয়ে বসি, তা না হলে তো বসতেই যাবে না। তাই আমি একটু তাসবিহ পাঠ করছিলাম আর ওকে বললাম যে চলো তোমাকে এখন একটু পড়াবো। তো ওকে পড়িয়েছিলাম, আগামী দিন আবার স্কুল আছে। ওকে পড়ানোর পর খাওয়া দাওয়া করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, রাতের কথাটা বলছিলাম। আর এটা ছিল নেক্সট ডের ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনটাকে আগে আমি একটু ক্লিন করে নিচ্ছি, কারণ সব সময় আমি ঘুম থেকে যখন উঠি তখন কিচেনটাকে আগে একটু ক্লিন করে নিই। তো ভাবলাম আজকে কি রান্না করা যায়, প্রতিদিনই বাচ্চাদেরকে জিজ্ঞেস করে রান্না করি, আজকে আর ওদেরকে জিজ্ঞেস করিনি।
আজকে ভাবলাম আমি আমার মন মতোই সব কিছু করবো। যদি ওদের ইচ্ছে হয় খাবে, না ইচ্ছে হলে খাবে না। কারণ বাচ্চাদের পছন্দের কথা চিন্তা করে আমাদের কিছু পছন্দ থাকে, সেই পছন্দের কথা ভুলে যায়। মাঝে মধ্যে ইচ্ছে করে সব কিছু আমাদের পছন্দের রান্না করি, আর মাছ মাংস এটা সেটা আর খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে একটু ভর্তা ভাজি এগুলো খেতে ইচ্ছে করে, কিন্তু বাচ্চাদের জন্য খেতে পারি না। দেখা গিয়েছে বাচ্চাদের আইটেমগুলো তৈরি করতে গিয়ে আমাদের আইটেমগুলোর কথা ভুলেই যায়। সেগুলো যখন তৈরি করব অনেকটাই লেট হয়ে যায়। তারপরও মাঝে মধ্যে চেষ্টা করি তৈরি করার জন্য। এখন তো আমি আগের চেয়ে অনেকটাই ভর্তা খাওয়া শিখে গিয়েছি, কারণ ভর্তা ভাজি এগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো গতকালকে বেগুন ভাজা করেছিলাম, আর একটা বেগুন রয়ে গিয়েছে, তো ভাবলাম যে বেগুনটা আছে সেটা আজকেও ভাজি করে দিব ওদেরকে। আর এখানে আমি পটল কেটে নিচ্ছিলাম। আর ফেসবুক মনিটাইজেশন পেয়ে আমি এতটাই খুশি হয়ে গিয়েছিলাম যে কখন আপনাদের সাথে ব্লগে শেয়ার করব। তো সেজন্য কিন্তু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা সবাই ফেসবুকে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। প্রতিদিন যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে থাকি সেটা আবার আমি ফেসবুকেও আপলোড করে থাকি, টিকটকও শর্ট ভিডিও হিসেবে কিন্তু আপলোড করে থাকি। আপনারা সেখান থেকে দেখতে পারেন। আসলে একটা কাজে যখন জড়িয়ে গিয়েছে সেই কাজটা তো ছেড়ে দেওয়া যায় না। তো এখন আমার একটা হ্যাবিটে পরিণত হয়ে গিয়েছে। আমি সব সময় কিন্তু এই কাজটাই করি যে আমি কখন ভিডিও দিব, কখন ভিডিও বানাবো এটা নিয়ে ব্যস্ত থাকি। বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে ক্যামেরা সব জায়গায় ধরা হয় না। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে 2-3 তো ব্লগ দেওয়া হচ্ছে না, আজকে ভাবলাম একটা ব্লগ দেই। অনেকেই আমার জন্য ওয়েট করে, তো সেজন্য আমার কাছে ভীষণ ভালো লাগে যে যারা আমার জন্য ওয়েট করে তাদের জন্য তো একটু হলেও কিছু করতে হয়, কষ্ট হলেও তো ব্লগগুলো শেয়ার করতে হয়। তো বাহিরে রিমিঝিমি বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম আজকে বাচ্চাদের জন্য একটু খিচুড়ি রান্না করব। কথাটা হলো রান্না করে আসার পর দেখি পোলাওর চাল নেই, পোলাওর চাল শেষ হয়ে গিয়েছে। সালমান আবার বাহিরে চলে যাবে, ও বলল আমার একটু কাজ আছে আমি বাহিরে যাব। তো এই সুযোগে আমি কি করব, এখন এত তাড়াহুড়োর মধ্যে কি আর রান্না করা যায়। তোকে বললাম তুমি পরে যেও, আমি আগে রান্নাটা শেষ করি, তুমি খাবার দাবার খেয়ে তারপর যাবে। আর মীরাও কিন্তু টিউশনতে চলে যাবে, তো ভাবলাম এখনই আমি রান্নাটা করে ফেলি। তো চাল নেই কি আর করা, সালমানকে বললাম অনলাইন থেকে চাল অর্ডার করো। তো সে কিন্তু অনলাইন থেকে চাল অর্ডার করার পর 30 মিনিট আমাকে বসে থাকতে হয়েছে, তারপরে যে চাল চলে এসেছে। তো এখন চাল ডাল সব কিছু একত্রিত করে মিক্স করে একটু ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে রেখে দিয়েছি। আর এখানে যে সিরকা নিয়েছি, সিরকা মানে হলো ভিনেগার। ভিনেগারটা আমি সব সময় রেখে দিই যে কোনো কাজে প্রয়োজন হয়। আর এই যে আগের কিছুটা পোলাওর চাল রয়ে গিয়েছে, মানে 1 পোয়ার মতো হবে এখানে আছে। বাকি যে পোলাওর চালগুলো আছে সেগুলো আমি প্যাকেট থেকে কেটে এখন এখানে কন্টেনারে রেখে দেব। প্রতি মাসে আমি 5 কেজি করে পোলাওর চাল কিনে নিয়ে আসি। গত মাসে আমার পোলাওর চাল কেনা হয়নি, আগের মাসের চালটাই রয়ে গিয়েছিল, সেজন্য কিন্তু এই মাসে আমার পোলাওর চাল একদমই শর্ট পড়ে গিয়েছে। তো এখন আবার 4 কেজি কিনে নিয়ে এসেছি, এটা কয়েকদিন খেতে পারবো। তারপর ভাবলাম আগামী দিন আবার বাজারে যাব, বাজারে যেয়ে গ্রোসারি আইটেম কিনতে হবে। মান্থলি গ্রোসারি আইটেমগুলো সবসময় একটু বেশি পরিমাণে কিনে রেখে দিলে আর কি প্রতিদিন বাজার থেকে কোনো কিছু কিনতে হয় না। তো খিচুড়িটা এখন বসিয়ে দেব। আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের পাউডার, জিরা ধনিয়ার পাউডার, কাঁচামরিচ, গরম মশলার পাউডার, সব ধরনের মশলা দিয়ে সবার লাস্টে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আর সম্পূর্ণ সরিষার তেল দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি চেয়েছিলাম গ্যাসে রান্না করব, যে দেখি গ্যাস একদমই নেই, সেজন্য রাইস কুকারে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। রাইস কুকারে রান্না করার সুবিধাটা হলো আপনি জাস্ট সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিবেন, এটাই কিন্তু আপনার অনেক তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে। তবে পানির পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হয় রাইস কুকারে। চুলার তুলনায় কিন্তু রাইস কুকারে পানির পরিমাণটা খুবই কম লাগে, সেজন্য আমি খুবই কম পরিমাণে পানি দিয়ে দিব এখানে। আর গরম পানি দিয়ে কিন্তু আমি এটা বসিয়ে দিব, তাতে আরও বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। গরম পানি দেওয়ার কারণে কিন্তু অল্প পরিমাণে পানি দিতে হয়। আমি এখানে 3 পট চাল নিয়েছি, তার সাথে আমি এখানে পানি দিব 5 পট। তো যাই হোক, এই যে এখন কিন্তু আপনাদের ভাইয়াকে বললাম একটু কষিয়ে নিতে, মানে চুলায় দিয়ে তারপর আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। যখন সুন্দর একটা গ্রান বের হবে তখন আমি রাইস কুকারে বসিয়ে দেব। তো আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, পরে আপনাদের ভাইয়াকে বললাম যে এখান থেকে একটু তুমি নাড়াচাড়া করে দাও, আমি দূর থেকে একটু ভিডিও করছিলাম। আর আমি সবসময় ভিডিওতে আপনাদের ভাইয়া বলি, এটা নাকি এক আপুর কাছে খুবই ভালো লাগে, যে তুমি সবসময় যে আপনাদের ভাইয়া বলো, এই কথাটা শুনতে আমাদের কাছে ভীষণ ভালো লাগে। সেই শুরু থেকেই শুনে আসতেছি, এখন পর্যন্ত তুমি এই কথাটা বলতেছো। আসলে ভিডিওর শুরুতে যে কথাগুলো বলা হয় সবসময় কিন্তু এই কথাগুলো ভিডিও যখন মেক করা হয় তখন কিন্তু চলে আসে। আমি কিন্তু এখন আগের তুলনায় কোনো কিছু ফেরাতে পারতেছি না। আগে যেভাবে কথা বলেছিলাম ঠিক ওইভাবেই কিন্তু আমার কথা চলে আসে। তারপর আপনাদের ভাইয়া বাচ্চাদের নামগুলো যেভাবে বলেছি ঠিক ওইভাবেই কিন্তু চলে আসে।
সব কিছুই কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আমারও কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। ভিডিওটা যেভাবে আগে থেকে শুরু করেছিলাম ঠিক ওইভাবেই কিন্তু এখন কথার ভাষাগুলো ওরকমই রয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি গরুর কলিজা ভুনা করেছিলাম, তার সাথে বেগুন ভাজা করেছি, পটল ভাজা করেছি আর খিচুড়ি করেছিলাম। এটাই ছিল আমাদের আজকের দুপুরের খাবার। বৃষ্টির দিনে এত লোভনীয় খাবার কার না ভালো লাগে। আমার কাছে তো গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা হলে আমার কাছে মনে হয় না যে মন্দ হবে। আর ভুনা খিচুড়ির সাথে গরুর কলিজা তো আরও বেশি মজা হয়েছিল। আর গরুর কলিজাটা খেতে ভীষণ ভালো লেগেছে। আজকে আমি সেদিন যে গরুর কলিজাটা রান্না করেছিলাম সেটাই কিন্তু বেশ পরিমাণে রয়ে গিয়েছে, তো সেটা জাল করে দিয়েছি। আর এই যে সালমানকে এখন খাবারটা বেড়ে দিচ্ছি, ও খাবার খেয়ে তারপর এখন বাহিরে চলে যাবে। এই বছরের প্রথম খিচুড়ি খাওয়া বৃষ্টির দিনে, যখনই ঝমঝম করে বৃষ্টি পড়ে বাহিরে তখনই কিন্তু খেতে খুবই ভালো লাগে খিচুড়ি, বিশেষ করে গরম গরম। আর আজকের খিচুড়ির মধ্যে আমি মুগ ডাল আর মসুর ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো বাইরে কিন্তু রিমঝিম বৃষ্টি পড়তেছে, কিছুক্ষণ আগেই দেখতে পেরেছি, বাট এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে। পরে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। বিকেল দিকে বাচ্চাদের জন্য একটু পেঁয়াজও তৈরি করছি। আর আজকের পেঁয়াজের মধ্যে আমি একটু আলু অ্যাড করেছি, বেশি পেঁয়াজের পরিমাণটা খুবই কম দিয়েছি। একদম চিকন করে পেঁয়াজের পরিবর্তে আলুটা দেওয়াতে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লেগেছিল। আর একদম মুচমুচে হয়েছিল পেঁয়াজটা। এটা খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। বাহির থেকে যে পেঁয়াজটা কিনে নিয়ে আসা হয় সেটার তুলনায় কিন্তু এটা খেতে অনেক মজা হয়। তো প্রায় সময় কিন্তু বৃষ্টির সময় একটু ভাজা পোড়া করতে হয় বাচ্চাদের জন্য। তো ভাবলাম আজকের বিকেলের নাস্তায় আমি এখানে পেঁয়াজু করে নিচ্ছি, তার সাথে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, চা করব। এটাই ছিল আমাদের আজকের বিকেলের নাস্তা। কে কে আমার রেগুলার ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তা না হলে কিন্তু ভিডিও দিতে বোরিং লাগে, কেউ যদি কমেন্ট না করে বা সুন্দর সুন্দরভাবে কমেন্ট না করে জানায়, লাইক না করে, তাহলে তো ভিডিও করতে ইচ্ছেই করে না। তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কে কে আমার ভিডিও রেগুলার চাচ্ছেন, তাহলে কিন্তু আমি আগ্রহ হয়ে আরও ভিডিও মেক করব। সাথে একটু সস নিয়ে নিয়েছি, যে সস দিয়ে তারপর এখন বাচ্চাদেরকে দিব এটা খাওয়ার জন্য। আর একদম মুচমুচে হয়েছে পেঁয়াজুটা। আর আলু দিয়ে এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। সাধারণত আমরা পেঁয়াজও যেভাবে তৈরি করি ওরকমই থাকবে, শুধু আলুটা অ্যাড করে দিবেন পেঁয়াজের পরিবর্তে। একদম চিকন করে কেটে তারপর আলুটা অ্যাড করে দিবেন, সেটা খেতে ভীষণ ভালো লাগে। আলু দিয়ে কিন্তু অনেক ধরনের তরকারি রান্না করা যায়, অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। এখন কিন্তু পাকোড়াতেও কিন্তু অনেক আলু ইউজ করা হয়। এখানে আমি নিয়েছি চিয়া সিড। আজকে অবশ্য আমি রোজা ছিলাম, থার্সডে আর ফ্রাইডেতে 2 দিন আমি রোজা ছিলাম। তো আজকে ছিল ফ্রাইডের ব্লগ এটা, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ইফতারটাও করে নিয়েছি। আর এই যে বাইরে রিমিঝিমি বৃষ্টি পড়ছিল বিকেল দিকে, খুবই ভালো লাগছিল। আর যখনই বৃষ্টি হচ্ছিল আমাদের পাখিগুলো কিচিমিচি করে ডাকছিল। আর আমি কিন্তু বেলকনিতে সবসময় এই পাশে একটু বেশি দাঁড়িয়ে থাকি। আর এই কারিপাতা গাছটা আমি কোথা থেকে নিয়েছি, আমাকে এক আপু কমেন্ট লিখেছিলেন, তার কাছে নাকি কারিপাতা গাছ ভীষণ ভালো লাগে। আমি একটা নার্সারি থেকে ছোট একটা চারা নিয়েছিলাম, এটা অনেক বড় হয়ে গিয়েছে এখন। নিচে আরও ছোট ছোট চারা আছে, আমি কিন্তু চারাগুলো করেছি নিজে থেকেই। যখন কারিপাতা গাছে ছোট ছোট ফল এসেছে সেগুলো নিচে ফালানোর পর সেটা থেকেই কিন্তু কারিপাতা গাছ আবারও হয়েছে। আর এখানে যে কচু গাছ লাগিয়েছিলাম আমি, কচুরমুখী আমাদের ঘরে ছিল, যেটার মধ্যে একটু শিকড় এসেছে, সেটা আমি রোপণ করেছি। মালয়েশিয়াতে আমরা কচুরমুখী করেছিলাম, আমাদের জমিনে অনেক কচুরমুখী হয়েছিল। তো কচুরমুখীতে যখন দেখি একটু শিকড় এসেছে, সেটা আমি এখানে রোপণ করার পর দেখুন কি সুন্দর একটা গাছ হয়েছে। জানি না এটার মধ্যে কচুরমুখী হবে কি না। আর কারিপাতা গাছটা কিন্তু আমি কেটে দিয়েছিলাম আমাদের বাসা যখন রং করেছি তখন, বাট এখন কিন্তু কারিপাতা গাছটা আরও বেশি সুন্দরভাবে পাতা এসেছে। আর এই যে নিচে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের ভাইয়া গ্রামে নিয়ে যাবে, সেই জন্য অনেকগুলো খেজুর গাছ কিনে নিয়ে এসেছে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি এখন সালমানের রুমে চলে এসেছি। আপনাদের ভাইয়া গ্রামে কিন্তু অনেক গাছ নিয়েছে, অনেকগুলো গাছ মারা গিয়েছে, যেহেতু ভালোভাবে দেখাশোনা করা হয় না সেই জন্য। তো আবারও কিন্তু খেজুর গাছ কিনে নিয়ে এসেছে, এগুলো নিয়ে তারপর গ্রামের বাড়ি যাওয়া হবে। বিকেল দিকে মীরাকে নিয়ে টিউশনিতে গিয়েছিলাম আর একটু হাঁটতেও বের হয়েছি। এই রোডে হাঁটতে আমার কাছে ভীষণ ভালো লাগে, খুবই খোলামেলা এই জায়গাটা, সেজন্য সবসময় এই পাশে আমি একটু হাঁটাহাঁটি করি। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য